প্রিয় বন্ধুরা, ভাইজাগ ভ্রমণের দ্বিতীয় পর্বে আমাদের ভ্রমণ শ্রী বরাহলক্ষ্মী নরসিংহ স্বামী টেম্পল বা সীমাচলম টেম্পল, সাগর দিঘি টেম্পল বা সাগর দুর্গা মন্দির, ইয়াদারা বিচ, ডলফিন নোজ আর ফিশিং হারবার। এগুলো দেখতে ৩,২০০ টাকা দিয়ে সারাদিনের আমরা 4 সিটার ইনোভা গাড়ি নিয়েছিলাম। সকাল ৮টার সময় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরটি দেখতে। সীমাচলম টেম্পল বা বরাহলক্ষ্মী নরসিংহ মন্দিরটি বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত মন্দিরটি বিশাখাপত্তনম থেকে প্রায় ১৬ কিমি দূরে সিংহাচলম পাহাড়ের উপর অবস্থিত। মন্দিরটি বিজয়নগর রাজ্যের শাসনকালে নির্মিত হয়েছিল। মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই, তবে ১০০ টাকার বিশেষ প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে পারেন, যা শেষে সমস্ত লাইন একই হয়ে যায়। মন্দিরটি দর্শন করতে ৪-৫ ঘন্টা সময় অবশ্যই লাগবে। প্রত্যহ সকাল ৬টা থেকে বিকেল ৪টে এবং সন্ধে ৬টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত খোলে। প্রতি বছর এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়াতে বিশেষ উৎসব অনুষ্ঠিত হয়। ঈশ্বর নরসিংহর মূর্তি থেকে চন্দন কাঠের আবরণ খুলে ফেলা হয় এবং প্রকৃত আসল রূপ দর্শন করা যায় ভোর ৪টে থেকে বিকেল ৪টে পর্যন্ত। এইরকম লাইনের মধ্যে দিয়ে আপনাকে মন্দিরে পৌঁছাতে হবে। ৪-৫ ঘন্টা সময় লাগে, তবে বসার বিশেষ ব্যবস্থা আছে। এটি আমি অন্য জায়গা থেকে দেখালাম। বিশেষ কড়াকড়ি নিয়ম, গাড়িতেই মোবাইল রেখে আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করেছি। লাইনে দাঁড়াবার সময় এখানে সিঙ্গারা আর শরবত ঘোলের বিক্রি হয়, যা দারুণ টেস্ট, খেয়ে দেখতেই পারে। আমরা কিন্তু টেস্ট করেছি, খুবই ভালো খেতে। মন্দিরে দেবতাকে দর্শনের করার পর এখানে বিশেষ প্রচুর অর্থ জমা পড়ে। সেগুলো আপনি গণনার কাজে সময় থাকলে অংশগ্রহণ করতেই পারেন, যা একটি দর্শনীয় বস্তু। হাজার লাখ দর্শনার্থী প্রত্যহ দর্শনের পরে এতই অর্থ এখানে জমা হয় যে বস্তায় করে অর্থ সংগ্রহ করে নিয়ে যেতে হয়, যা না দেখলে সত্যি অবিশ্বাস্য মনে হবে। এছাড়া দর্শনীয় কক্ষগুলো আর যেভাবে দেবতার উদ্দেশ্যে সমস্ত নিবেদিত, সেগুলো একবার অবশ্যই দর্শন করা উচিত। সিংহাচলম মন্দিরের উৎপত্তির পেছনে মূল কিংবদন্তি হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ নামে ২ ভাইয়ের সঙ্গে শেষে কিন্তু প্রহ্লাদকে নিয়ে নিবেদিত ঘটনাটি পরে সময় থাকলে আমি বর্ণনা করার চেষ্টা করব। একটি বিশেষ তথ্য, এই মন্দিরের সামনে বিশাল পাদুকাদ্বয় আছে, যেটি কাঁচে মোড়া বলা হয়। এটি শ্রী চৈতন্যদেবের পদদ্বয়। সাগর দুর্গা টেম্পলে পৌঁছে গেছি। হিন্দুস্তান শিপইয়ার্ড এলাকার কাছে সমুদ্র থেকে উদ্ধার করা হয় দেবী ভগবতীর একটি বিশেষ মূর্তি। পরে এই মূর্তিটি কাছাকাছি এলাকায় পাহাড়ের মাথায় স্থাপন করা হয়। এই মন্দিরটি ইয়াদারা হিলসের মধ্যে পড়ে। বর্তমানে সাগরগিরি কনকা দুর্গা টেম্পল কথাটির মূল অর্থ, যেটা সাগর কথার অর্থ সমুদ্র, গিরি মানে পাহাড়। জানেন, সমুদ্র ও পাহাড়ের মাঝে দেবী দুর্গা বিরাজমান। দেখুন, সমস্ত জাহাজগুলো এইখানে ডকের কাছে আছে। সেনাবাহিনী দ্বারা বিশেষভাবে পাহারায় আমাদের এই ডকটি অতন্দ্র প্রহরায় রয়েছে। বিভিন্ন দেখুন, লঞ্চ বলুন, বাইরের জাহাজ বলুন, সাবমেরিন, সবই এখানে অবস্থিত। এই হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড বিশাখাপত্তনে অবস্থিত জাহাজ তৈরির কারখানা। সমস্ত এত অপূর্ব দৃশ্য, এই মন্দিরটি না দেখলে কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পাবেন না আর মিস করবেন, যা আপনার দেখলে জীবন সত্যি ধন্য হয়ে যাবে। দেখুন, আমি কাছ থেকে যতটা সম্ভব পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়েছি। চলুন এবার সাগর দুর্গা টেম্পলের মধ্যে প্রবেশ করছি। মন্দিরটি অপূর্ব সুন্দর। মন্দিরে প্রবেশের মুখেই আছে গ্রহরাজের মূর্তি। ৯টি দেখুন মূর্তি এইভাবে সুন্দরভাবে সাজানো, এটি অবশ্যই দর্শন করবেন। দেখুন, এইভাবে ঘুরে ঘুরে মূর্তির চারপাশে আমি ওনাদের দেবতাদের মূর্তিগুলো সব ক্যাপচার করেছি, যা অপূর্ব সুন্দর। আর কি সুন্দরভাবে এখানে বসানো আছে। বিশেষ দিনগুলো, বিশেষ করে শনিবার বিশেষভাবে পূজিত হয়ে থাকেন, তখন এখানে বেশ ভিড় হয়। এছাড়া মন্দিরের চারপাশে ঘুরে ঘুরে অসংখ্য দেবদেবীর মূর্তি আছে। চলুন সেগুলোও দেখে নিই।
আশা করি ভালো লাগবে। সিঁড়িতে ওঠার মুখেই গৌরাজকে শান্ত করার চেষ্টা করা হয়েছে, যেটা আমি প্রথমেই আপনাদের দর্শন করিয়ে দিলাম অপূর্ব মূর্তিগুলো। প্রাচীন তথ্য অনুসারে দেবী দুর্গা এই স্থানে মহিষাসুরকে পরাজিত করেন এবং এই স্থানে পরবর্তীকালে বহু পূজা মণ্ডপ গঠিত হয় এবং দেবী দুর্গা বিশেষভাবে পূজিত হন। তিথিগুলিতে প্রচুর ভিড় হয়। এই মন্দিরে প্রবেশের পূর্বে বা চারপাশে প্রচুর দেবদেবীর মন্দির আছে। দেখুন শিবের মূর্তিটি, মা কালীর মূর্তি, সমস্ত গণেশ, সব দেবতাকেই আপনি এখানে পুজোর স্থানে দেখতে পাবেন। আলাদা আলাদা ছোট ছোট মন্দির তৈরি করা, দারুণ পরিবেশ। বন্ধুরা, এবার হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড HSL হলো বিশাখাপত্তনমে অবস্থিত একটি জাহাজ তৈরি এবং মেরামতের কেন্দ্র। ভারতের অন্যতম এই জাহাজ নির্মাণ কেন্দ্রটি 80,000 ডেড ওয়েট টন ওজন সম্পন্ন জাহাজ তৈরি করতে পারবেন। ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন। আমি যেটুখানি জেনেছি সেটুখানি জানালাম। বন্দরটি বিশাখাপত্তনম বন্দরের কাছে অবস্থিত। প্রতিরক্ষা, বাণিজ্য, সামুদ্রিক পর্যবেক্ষণ ও তৈলের চাহিদা পূরণ করতে এই বন্দরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। ভারত সরকারের অধীনস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয় এটির দেখভাল করে। নৌবাহিনীর জাহাজ নির্মাণ ও মেরামতের জন্যও এটি ব্যবহার করা হয়। কিছুদিন পূর্বে HSL ভারতীয় নৌবাহিনীর জন্য একটি ডাইভিং সাপোর্ট ভেসেল DSV নিস্তার নির্মাণ করে। কোচিন শিপইয়ার্ডের পরে এই জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানটি দ্বিতীয় বৃহত্তম। এইভাবে দেখতে দেখতে আমরা পরবর্তী গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি। দারুণ সিচুয়েশন। দেখুন আমরা এসে পৌঁছে গেছি, কত উপর দিয়ে গাড়িটা চলছে। প্রথমেই বলেছি সাগর দুর্গা টেম্পলটি পাহাড়ের উপরে অবস্থিত। এখন আমাদের পরবর্তী গন্তব্যস্থল ইয়ারাদা সমুদ্র সৈকত। প্রথমেই বলি সীমাচলম টেম্পল দেখতে এসে এই ইয়াদারা ব্রিজের আগে রাস্তার মধ্যে একটা বেশ দারুণ হোটেল পড়ে। হোটেলের সঙ্গে কিন্তু আপনি যে গাড়িতে আসবেন তারা কিন্তু জানে বাঙালি স্টাইলের প্রচুর রকম খাবার দিয়ে সাজানো থালি 100 টাকার মধ্যে খেয়ে নিতে পারেন। এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু হোটেলটি আমার তোলা হয়নি। তো জোরে আমাদের গাড়িটি চলছে আর রাস্তা খুব ভালো, কোনো রকম জার্কিংয়ের নেই। সত্যি আর কমফোর্টেবল গাড়ি হলে তো ঘুরে আরাম, কোনো কষ্ট হবে না। যাই হোক, ইয়ারাদা সমুদ্র সৈকত একটি অতুলনীয় সমুদ্র মনোমুগ্ধকর স্থান। আমরা কিন্তু সমুদ্রের ধার ধরেই ঘুরে বেড়াচ্ছি, কিন্তু গোলকধাঁধার মতো রাস্তা তো চিনি না। সেক্ষেত্রে কিন্তু জার্নিটা বেশ এতই সুন্দর, খুবই এনজয় করতে। দেখুন বন্ধুরা, আমরা ইয়াদারা বিচে সমুদ্র সৈকতে। বিচের চারপাশটা আপনাদের দেখাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। এরকম এখন কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা 2020 সালে একবার এসেছিলাম। সমুদ্রের জল এতদূর ছিল না, এখন উত্তাল হয়ে সমুদ্রের জলটা পুরো উপর পর্যন্ত। ইয়ারাদা সমুদ্র সৈকত একটি অতুলনীয় মনোমুগ্ধকর স্থান, যার চারিদিকে বঙ্গোপসাগর আর 3 দিকে ঘিরে আছে পাহাড়। সোনালি বালিতে সমুদ্র সৈকতটা পুরো ঢাকা। বিশাল সমুদ্রের ঢেউ। বিশাখাপত্তনম থেকে 15 কিমি দূরে অবস্থিত বেশ নিরিবিলি সমুদ্র সৈকতটি স্নানের পক্ষে উপযুক্ত। আর যখনই বেরোবেন সঙ্গে একটুখানি তোয়ালে, গামছা বা স্নানের পোশাক নিয়ে রাখলে যে কোনো জায়গায় নেমে টুক করে একটু সমুদ্রে লাফালাফি করেই নিতে পারেন। আমার মনে হয় সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকত মনে হয় এইটি। সমুদ্রের চারিপাশে নারকেল ও কলা গাছে ভর্তি। ডাব কিনে খেতেই পারেন 50 টাকা করে, তবে দরদাম করলে হয়তো 2-5 টাকা কম হতে পারে। তবে ডাবে কিন্তু প্রচুর জল আছে, খেয়ে শেষ করতে পারবেন না। বিশেষ করে নোনা জায়গার ডাব বলে জানি না, ডাবের টেস্ট কিন্তু জলগুলো দারুণ। এখন ওয়েস্ট বেঙ্গলের ডাবের দামও 70-80 টাকা, 100 টাকা কাছাকাছি হয়ে গেছে।
প্রতিদিন ঘোরার পক্ষে একটা করে ডাব যদি ঘোরার সময় খান প্রত্যহ, তাহলে শরীরের সমস্ত জলের ভারসাম্য কিন্তু রক্ষা করে এই ডাব। সুতরাং আমরা প্রত্যহ ডাব খাই। ডাব খাওয়াটা খুবই আমার মতে জরুরি। সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য শরীরে রক্ষা করে। তবে নিরিবিলি এই সমুদ্র সৈকতের কাছাকাছি কোনো থাকার হোটেল নেই। 7-8 কিলোমিটার দূরে হোটেলগুলি। দেখুন তপ্ত রৌদ্রে, বেশ কড়া রৌদ্রের সমুদ্রের জলগুলো পায়ের কাছে এসে ছুঁয়ে চলে যাচ্ছে, আর দূর থেকে সমুদ্রের ঢেউগুলো অসাধারণ। বেলা স্নান করে বেরিয়েছি, তাই আর স্নান করিনি। জলেই পা দিয়ে জলে বালির সঙ্গে খেলা করে কিছুটা সময় কাটালাম। চারপাশে ঘুরে ঘুরে একটুখানি দেখিয়ে দিলাম অপূর্ব পরিবেশ। এই ছোট টিলাগুলো রূপে নানা রকমভাবে ফটোর পোজ দিতেই পারেন। অনেকে স্নান করছে, আর দূরে দেখুন জাহাজ, ডিঙি, নৌকা, মাছ ধরতে যাওয়ার আর পাহারাদার জাহাজগুলো সব দেখতে পাবেন। কত দূরে রৌদ্রের মধ্যে ছোট ছোট দেখা দিচ্ছে, যেগুলো সমুদ্রের চারপাশে অতন্দ্র প্রহরীর মতো পাহারায় আছে। ডিঙি নৌকাগুলো বিপদে পড়লে এটাই কিন্তু রক্ষা করে। সুইট করবিস চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ভাইজাগ ঘুরতে এসে দ্বিতীয় দিনে ইয়াদারা বিচটা ঘুরতে এসেছি। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, সেগুলোই দেখাচ্ছি। ঘুরে ঘুরে একটুখানি বসেছি দেখুন রকগুলোর উপর, আর আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। যেরকম দেখেছি সেরকমই আপনাদের দেখাবো। আশা করি সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। অনেক স্পট একসঙ্গে দেখতে হলে আমি যেভাবে দেখি সেভাবেই আপনাদের সমস্ত কিছু দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন এবার দেখাই ধীরে ধীরে কিছু কিছু অংশ করে করে সমস্ত এপিসোডগুলো আপনাদের দেখিয়ে দেবো আমি। ঘোরার পুঙ্খানুপুঙ্খ বার্তা, কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে আপনার টাইম সেভ হবে, এমনকি কীভাবে আপনারা ঘুরবেন, সেগুলোই সব আমি যেভাবে সহজ সরলভাবে ঘুরেছি সেগুলোই দেখাবো। সাগরের পাশ দিয়ে একটুখানি হেঁটে চলেছি দেখার জন্য। বন্ধুরা দেখুন পাহাড়টা কীরকম দূরে দাঁড়িয়ে আছে। প্রথমে তো আমি ভেবেছিলাম এটাই ডলফিন নোজ, পরে দেখলাম না, আর ভাবছিলাম পাহাড়টার দিকে এগিয়ে যাই হাঁটতে হাঁটতে, কিন্তু বেশ দূরই আছে। তপ্ত রৌদ্রে না গিয়ে চলুন এই নৌকাগুলো যেগুলো জলে অর্থাৎ সমুদ্রে মাছ ধরতে যায়, সেগুলো নিয়ে একটু ঘোরাফেরা করে তথ্য সংগ্রহ করেই ফেলি। দেখুন এই নৌকাগুলোর উপরে উঠে একটু বসে আর্ট মারার ইচ্ছা আছে। যেগুলো জলে যায় কিভাবে মজবুতভাবে করা, এখন এগুলো ডাঙায় দাঁড়িয়ে আছে শান্তভাবে। মাছ ধরার নৌকাগুলোর মধ্যে দিয়ে মাছের গন্ধ বেরোচ্ছে, কিন্তু বেশ এত সুন্দর লোভ সামলাতে পারলাম না। দেখুন মাছের জালগুলো ধরার, সেগুলো কুচিয়ে রাখা আছে। দড়িগুলো কিভাবে বাঁধা বা সেট করা নৌকার মধ্যে, সেগুলো না দেখলে সত্যি অবাক লাগে। দেখুন জীবন বিপন্ন করে যারা মাছ ধরে আনে, সেই মাছ আমরা তৃপ্তি করে খাই আর বাজে বাজে বলি কত দাম কত দাম, কিন্তু সামনে থেকে দেখলে মনে হয় জীবনের দাম থেকে মাছের দাম আর কত। কিন্তু ভাইজাগের হোটেলগুলোতে যখন মাছ খাবেন, বড় হোক আর ছোট হোক, মাছের দাম এত কি যে আপনার ধরা ছোঁয়ার বাইরে। বেশিরভাগ ডিম খেয়েই থালিগুলো কমপ্লিট করতে হয়। দেখুন নৌকার কত সুন্দর টান টান বাঁধন দিয়ে রেখে দেওয়া, যাতে বীভৎস ঢেউয়ে নৌগুলো কোনো ক্ষতি না হয়। এইভাবে সমস্ত নৌকার চারপাশটা ঘুরে তো দেখলাম। চলুন নৌকার উপরে উঠে পড়ি। ডিঙি নৌকার ভিতরটা বসে আছি ইয়াদারা বিচে। এই নৌকাগুলোই বা স্পিড বোটগুলোই সমুদ্রে যায়। এখন এটা ডাঙায় আছে, সেই জন্য বসতে সাহস পেয়েছি। মাছ ধরার পরে এইগুলোর ভেতরেই মাছ সংগ্রহ করে রাখা হয়। তারা তো বেশ কিছুদিনই সমুদ্রে যায়, জলও সংগ্রহ করে নেওয়া যায়। দূরেই দেখুন বড় বড় জাহাজ ঘুরে বেড়াচ্ছে। রৌদ্রের জন্য দেখতে পাবেন এর সঙ্গে ডিঙি নৌকাও কিন্তু দীর্ঘ লম্বা জাল ফেলতে অপেক্ষা করে নির্দিষ্ট সময় পরে এগুলো তুলে এনে বিক্রি করার জন্য। স্থানেরই কাছাকাছি একদম পাশে একটি দুর্গা মণ্ডপ বা মন্দির তৈরি করা। দেখুন দেবী দুর্গার মূর্তিটি কত সুন্দর,
এক অপরূপ দৃশ্য। সত্যি আমি এত মন্দির দেখেছি, আমার এত অপূর্ব লেগেছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। মা দুর্গার মন্দির বন্ধ হয়ে গিয়েছিল, আমাদের জন্য মন্দিরটি আবার খুলে দেন। আমরা দর্শন করে নিই। চারপাশে মন্দিরের দেখুন মূর্তিগুলো নানা রকমভাবে সুসজ্জিত, কত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, দেখলে সত্যি খুব সুন্দর। অন্য দিক থেকে লক্ষ্য করুন, চারপাশে ঘিরে আছে নারকেল গাছ আর কলা গাছে দেখুন ভরা। প্রথমেই বলেছি, এবার এখান থেকে বেরিয়ে এসছি। এখানে একটু দেখুন, হোম যজ্ঞের স্থান, নির্দিষ্ট সময় প্রচুর ভক্তের সমাগম হয় আর সুন্দরভাবে বেশ পুজো অর্চনা করা হয়। মন্দিরটি টুক করে দর্শন করে নেবেন, ভালোই লাগবে। দেখুন, দুর্গা মন্দিরের পাশ থেকে বাইরে বেরিয়ে একটু ফটোটা তুলে নিলাম। মন বিপন্ন করে যখন মৎস্যজীবীরা মাছ ধরে ফেরেন, দাদন নোয়া থাকে, মাছের প্রকৃত দাম পান না, সংসার চালাতে পান না, অর্থের অভাবে আত্মহত্যা করেন, ভাবলে তখন খুবই কষ্ট হয়। আমরা 3টের আগেই চলে এসেছি ডলফিন নোসে। ডলফিন নোসটিতে কিন্তু 3টে থেকে 5টা পর্যন্ত খোলা, এখন একটু সময় বাকি আছে, সেই জন্য এখন টিকিট দেওয়া হয়নি। আর হেড 10 টাকা করে, 4 জনের 40 টাকা আর 50 টাকা ক্যামেরার জন্য টিকিট কেটেছি, তবে মোবাইলের জন্য কোনো চার্জ লাগে না। সামান্য কিছু সময় বসে অপেক্ষা করছি। এখানে গরম বেশি, একটু অস্বস্তিও আছে, কিন্তু বেশ এখানটা ঠান্ডা আছে। আমরা এই যে ডলফিন নোসে প্রবেশ করছি। ডলফিন নোসের ভিতরটা দেখাই, চলুন। রাধা সমুদ্র সৈকত এবং গঙ্গা ভারম বন্দরের মাঝামাঝি অবস্থিত পাহাড়ের নাম ডলফিন নোস। সেনাবাহিনীর সুরক্ষিত এলাকার মধ্যে ডলফিন নোসটি অবস্থিত। আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটি সঙ্গে থাকলেই হবে। সারা দিকে বিস্তৃত এরকম গাছের সমাহার, এর মধ্যে দিয়ে সুন্দর করে পথ তৈরি করা। হাঁটতে হাঁটতে এগিয়ে চলুন। খুব সামান্য দূরত্বে কত সুন্দর চাঁপা ফুল ফুটে আছে গাছটা, দেখুন, যা দেখলে অপূর্ব। এইখানে একটি সুন্দর গৃহ নির্মাণ করা আছে, এটা কিসের জন্য বলতে পারবো না, হয়তো সেনাপ্রধানের থাকার ব্যবস্থা হতে পারে বিশেষভাবে। এই কক্ষটি নতুনই তৈরি করা হয়েছে। চারপাশটা ঘুরে দেখলাম, এখান থেকে সমুদ্র দেখলাম, দূর থেকে ডলফিন নোসের পুরো এরিয়াটা দেখা যাচ্ছে কভার করা। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি ডলফিন নোস থেকে সমুদ্র চারপাশটা দর্শনের জন্য। এখানে কিন্তু জুতো খুলে রাখার ব্যবস্থা আছে, জুতো খালি পায়ে আপনাকে উঠতে হবে উপরের অংশে, অর্থাৎ ডলফিন নোস থেকে পুরো ভাইজাগ দর্শনের জন্য। সমুদ্রপৃষ্ঠ থেকে 385 মিটার উঁচু, যেখান থেকে আলোক স্তম্ভের শক্তিশালী আলোর সাহায্যে 65 কিমি দূরের জাহাজগুলিকেও পর্যবেক্ষণ করা যায় এবং সমগ্র সমুদ্র পাহারা দিয়ে থাকেন বিশেষ নজরদারির মাধ্যমে। ইংরেজদের রাজত্বকালে ব্রিটিশ সেনাবাহিনীরাও এই অঞ্চলটিকে সামরিক শিবির হিসেবে ব্যবহার করতেন। আমরা এখন চলে এসেছি ভেতরে, প্রবেশ করার জন্য প্রস্তুত খালি পায়ে, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধে নেই। লিফটের ব্যবস্থা আছে, সিঁড়ি আছে, 70টি সিঁড়ি অতিক্রম করে উপরে পৌঁছতে পারবেন, না হলে লিফট দিয়ে উপরে চলে এলেই হলো। লাইট হাউসের ছবি এখানে দেওয়া রয়েছে। পূর্বে লাইট হাউসটি কেমন ছিল, পরে বিবর্তনের ফলে কেমন হয়েছে, সবই এখান থেকে কিন্তু দেখতে পাবেন, ছবি আকারে দেওয়া আছে। যাই হোক, আস্তে আস্তে আমরা উপরে ওঠার জন্য দেখুন ভিতরে অন্দরে প্রবেশ করেছি, আর ভিতরে লিফট দিয়েই উপরে ওঠার ইচ্ছা, অতটা সিঁড়ি ভেঙে ওঠার আর ইচ্ছা নেই। সিঁড়িগুলো বেশ খাড়া খাড়া। চলুন, এইভাবে দেখতে দেখতে প্রথমে একতলাটা উঠতে হবে, আর ধীরে ধীরে ছবি তুলতে তুলতে গেছি। এখান থেকে একতলা থেকে যে ছবিটা সংগ্রহ করতে পেরেছি সেটাই একটু দেখালাম। রৌদ্র উজ্জ্বলের জন্য ছবিগুলো একটু এরকমই এসেছে। তবে অক্টোবর থেকে মার্চ মাস ভ্রমণের জন্য সবথেকে ভালো। গরম কম থাকে, তাপমাত্রা 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে বিশাখাপত্তনম থেকে, কিন্তু এই স্থানটি ডলফিন নোসের দূরত্ব 16.6 কিমি। আমরা লিফটের মাধ্যমে তো কয়েক সেকেন্ডের মধ্যে উপরে উঠে এলাম। উপরটি কিন্তু বেশ লোহার পাত দিয়ে তৈরি, আর প্রচুর লোকের সমাগম,
দেখে তো একটু ভয়ই লাগছিল, আর ঠান্ডা শীতল হাওয়া শরীরের মধ্যে দিয়ে বয়ে চলেছে, এক অপূর্ব অনুভূতি। ভাইজাগ ভ্রমণ করবেন আর ডলফিন নোজে আসবেন না, তাহলে কিন্তু ভাইজাগ ভ্রমণ আমার মতে বৃথা। এই যখন 385 মিটার উচ্চতায় আপনি উঠবেন, সেই সময়ের অনুভূতি, আশ্চর্যজনক অভিজ্ঞতা, শীতল বাতাস আপনার ইন্দ্রিয়গুলোকে জাগ্রত করে তুলবে, যা অকল্পনীয়। মনে হবে আপনি স্বর্গে পদার্পণ করেছেন। আর ধীরে ধীরে সূর্যকে বিদায় জানানোর সময় অনুভব করতে পারবেন আপনার জীবন থেকেও যেন একটি পাতা টুক করে খসে পড়েছে। এই মুহূর্তে দেখুন লিফট এইখানে এসে থেমে যাচ্ছে, আর আস্তে আস্তে এইখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে আর নামতে হচ্ছে। এইটুখানি সিঁড়ি ওঠা নামা যে কি বিশেষ অভিজ্ঞতা বলে বোঝাতে পারবো না। লোহার সিঁড়ি কতটা খাড়া দেখতেই পাচ্ছেন। যাই হোক, উপরে ঢুকে পড়লেই হলো। এবার চারপাশে ঘুরে ঘুরে তো একটু পোজ দিলাম, আর সমস্ত সমুদ্র সৈকতটাও ঘুরে ঘুরে দেখলাম, যা দ্বিতীয়বার সত্যি আসা সম্ভব না। স্মৃতিতে ধরে রাখবো বলেই এইটুখানি মুহূর্ত ক্যাপচার করেছি। আমাদের দেখা জাহাজ কিভাবে এদিক থেকে ওদিক হচ্ছে, আর এই জাহাজটাকে দেখুন পাহারা দিয়ে ছোট জাহাজগুলো নিয়ে চলেছে পথ দেখিয়ে। সেটাও এখানে দাঁড়িয়ে বেশ 10-15 মিনিট ধরে লক্ষ্য করলাম, আর চোখ জুড়িয়ে যাচ্ছিল এমন অপূর্ব দৃশ্য। দেখুন এখানেও একটি বড় জাহাজ দাঁড়িয়ে আছে, যেটা সম্ভবত বাইরে যাওয়ার বা বাইরে থেকে এসেছে। এখান দিয়ে ব্যারিকেড দিয়ে একটা পাথরের ঘেরা অংশ করে রাখা আছে, হয়তো এই জায়গাটিতে জাহাজ আসতে যাতে না পারে বা গভীরতা কম। এইভাবে এই জাহাজগুলো দেখুন এগিয়ে পেছিয়ে এদিক ওদিক হচ্ছে, আর আমরা অপূর্ব দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সমুদ্রের জলের কালার আর শান্তশিষ্ট এই অংশটা দেখুন। ইনি এখানে প্রবেশ করায় সবাইকে পাহারা দিচ্ছেন আর দাঁড়িয়ে আছেন। চারপাশটা এরকম কিন্তু ব্যারিকেড লোহার দিয়ে ঘেরা, আর গোল রাউন্ড করে রাখা আছে। এইভাবে এইখান থেকেও যে বেরোনো, আর কাঁচের যে অংশ ভেতরটা দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে কিন্তু শক্তিশালী আলোর সাহায্যে 65 কিমি দূরে জাহাজগুলিকেও পর্যবেক্ষণ করা, এবং সমগ্র সমুদ্র পাহারা দিয়ে থাকেন বিশেষ নজরদারির মাধ্যমে। দেখুন এই পাহাড়ের উপর অবস্থিত বাতিঘর জাহাজগুলোকে বিশাখাপত্তনম বন্দরে প্রবেশের পথ নির্দেশ করে, যেটি 7 মিলিয়ন মোমবাতির শক্তি সম্পন্ন 64 কিমি দূরত্ব পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারে। এখানে থাকতে থাকতেই দেখুন জাহাজটির গতিপথটা বেশ পরিবর্তন হয়ে গেছে। বুঝতে পারলাম না কোন দিকে যাবে। যাই হোক, আবার আমরা বাতিঘর থেকে নেমে এগিয়ে চলেছি। এখন আমাদের পরবর্তী গন্তব্যস্থল ফিশিং হারবার। দেখুন এই রাস্তা সেনাবাহিনী অর্থাৎ পোর্ট বা বন্দর এলাকার মধ্যে দিয়েই তৈরি, সুতরাং এখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আছে। রাস্তাগুলো এত সুন্দর, পরিক্রম না করলে বুঝতে পারবেন না। সত্যি ভাইজাগ ভ্রমণ আমাদের সার্থক। এতে একটু শুকনো খাবার, কেক, বিস্কুট, জল অবশ্যই রেখে দেবেন। এখানে এগুলোর একটু কিন্তু সমস্যা হবে। বন্ধুরা, সারাদিন ঘোরার পরে অবশেষে শেষ গন্তব্য ফিশিং হারবার চলে এসেছি। চলুন এখানে জাহাজগুলো, লঞ্চগুলো বা এখানে কিভাবে মাছ শুকাচ্ছে সমস্ত কিছুগুলোই টুক করে একবার দেখে নেব। এটা কিন্তু বেশ সুন্দর জায়গা, আমার তো খুবই ভালো লেগেছে। আমি এবারেও এই অংশটা ঘুরে দেখার জন্য এসেছি। এখন 5টা বেজে গেছে, সেই সময় আমরা হাজির হয়েছি। অনেক ঘোরা হয়েছে দেখেছেন, আর পুঙ্খানুপুঙ্খভাবে ঘুরতে গেলে সব কিছু সবিস্তারে জানলে আপনি ঠকবেন না, আর ঘোরাটাও ভালো হবে। যারা বাইরে ঘুরতে পারেন না এখন, তারা যদি আমার চোখ দিয়ে পুরো ভাইজাগ বা ঘোরার স্থানগুলো এইভাবে দর্শন করেন, মনে হয় দুধের স্বাদ কিছুটা ঘোলে মিটবে। যাই হোক, চলুন এবার এইখানকার একটু গল্প শুনিয়েই ফেলি। বিশাখাপত্তনম ফিশিং হারবারটি 1976 সালে খোলা হয়। বিশাখাপত্তনম বন্দরের পাশেই ফিশিং হারবারটি অবস্থিত। বিশাখাপত্তনম পোর্ট ট্রাস্টের অধীনে 26 হেক্টর এলাকা নিয়ে ফিশিং হারবারটি অবস্থিত। 250 টাকা অর্থের বিনিময়ে এখান থেকে টিকিট কেটে আপনারা সমুদ্রে এই লঞ্চগুলোর থেকে ঘুরেই আসতে পারেন। বেশ দারুণ অভিজ্ঞতা। আমরা এবারে আর যাইনি, কিন্তু বেশ দারুণ সুন্দর
করে ঘুরিয়ে দেবে আপনাকে। দেখুন এই সব লঞ্চ জাহাজগুলো দাঁড়িয়ে আছে একদম পাশাপাশি, মনে হয় যেন ওগুলোর উপর দিয়ে টুক করে একটু হাঁটাচলা করা যায়, কিন্তু জলের কিনারে আছে। বিশাখাপত্তনম বন্দরে নেপথ্যে একটি ঘটনা আছে, সেটা বলি। সবাই জানেন 19 নভেম্বর 2023 সালে ভারতীয় সময় রাত 9টার একটু পরে বিশাখাপত্তনম বন্দরটি ফিশিং হারবার অজানা কারণে আগুন লেগে যায়। এর ফলে 43টি মাছ ধরার নৌকো সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় এবং 15টি নৌকা আংশিক ক্ষতিগ্রস্ত ছিল। সেই নৌকাগুলো আজও রিপেয়ারিং হচ্ছে। বিভৎস অবস্থা, সেই অবস্থায় তো দেখিনি, কিন্তু এখনও দেখলে চোখ ফেটে জল আসে। 30-35 কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। কয়েকজনকে বন্দি করা হলেও প্রাথমিক তদন্তের পরে প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়। সরকার থেকে 49টি নৌকা সহ সম্পত্তির জন্য ক্ষতিপূরণ দেন 7.11 কোটি টাকা। আর ক্ষতিগ্রস্ত নৌকাগুলির নির্ভরশীল 400 জন শ্রমিককে 10,000 টাকা করে সাহায্য প্রদান করা হয়েছে। এক একটি নৌকা বা লঞ্চের আকার এক এক রকম। এই বাক্সগুলোর মধ্যে বরফ নিয়ে তারা সমুদ্রে যায়, মাছ সংগ্রহ করে রাখে। জলের জন্য বড় বড় ড্রাম রাখা আছে, কারণ সমুদ্রের জল তো খাওয়া যায় না। সমস্তগুলো রেডি, উপরে ট্যাঙ্ক আছে দেখছেন। এবার এগুলো হচ্ছে উল্টো দিকে একটা কারখানা আছে। দেখুন দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ। সন্ধেবেলায় সূর্য ডুবো ডুবো সেই মুহূর্তে এসেছি। গোধূলি বেলায় এক অপূর্ব সৌন্দর্য লাভ করেছে ফিশিং হারবার। আমরা তো ঘুরে ঘুরে দেখলাম এই নৌকার কাঠগুলো দিয়েই নৌকাগুলো রিপেয়ার করা হচ্ছে। কতদিন লাগবে জানি না, খুবই কষ্ট বা ব্যয় সাপেক্ষ কাজ একটি। মাঝিদের জীবিকা যেহেতু নৌকা বা জলের জীবনযাত্রার মাছ ধরাই কাজ, সুতরাং এই নৌকা ছাড়া তাদের চলবে না। যে কোনো প্রকারে এগুলো কিন্তু তাদের ঠিক করতেই হবে, সেই সব কাজেই ব্যস্ত। অসংখ্য হাজার হাজার নৌকা এখানে সজ্জিত অবস্থায় রয়েছে। 30 নভেম্বর রাত্রে লাগা আগুন পরের দিন অর্থাৎ 20 নভেম্বর ভোর 4:30 নাগাদ কন্ট্রোলে আসে। 4 ঘন্টার বেশি সময় ধরে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এত তীব্র আগুনের এলিহান শিখাকে সহজে জব্দ করা যায়নি। আগুনে গবাদি পশু বহনকারী কিছু নৌকা সহ ভিতরে থাকা মাছ কিছু নৌকা ভস্মীভূত হলেও মানুষের জীবনহানি ঘটেনি। প্রত্যেকটি নৌকার মধ্যে মাছের জাল, দেখুন জলের রাখার ব্যবস্থা, লঞ্চগুলোর মধ্যে সমস্ত কিছু নিয়ে একদম রেডি। কখনোই ছাড়বো এরকম অবস্থা। ছোট ছোট ডিঙি বোটগুলো তো সেই ছিপকান 3 মাল্লা চৌপাট দিন ভোর দেয় দূরপাল্লা, ঠিক এইরকম কবিতাটি মনে পড়লো। দারুণ লাগছে সত্যি। শুকনো মাছ এবার দেখুন যেগুলো অতিরিক্ত এখানে শুকিয়ে রাখে, টন টন নুন রাখা আছে। মনে হচ্ছিল 1-2 মুঠো নিয়ে নিই, কিন্তু এত গন্ধ আর কবে বাড়ি ফিরবো ভেবে এটা আর নেওয়ার জোর পেলাম না। আর কেউ আমাদের শুটকি মাছ যেহেতু খায়নি, সেহেতু সেই চিন্তাধারাটা ছেড়েই দিলাম। দেখুন এখানে জাল বোনা হচ্ছে। আমাকে দেখেই দাদা একটু পোজ দিতে আরম্ভ করলো, আমিও একটুখানি তুলে ধরলাম ওনাদের জীবনযাত্রা। কাজটা বন্ধ। দেখুন কত বড় বড় জাল বানিয়ে ফেলেছে। ইনি তো একদম জালের শেষ মুহূর্তে ফিনিশিং টাচ দিচ্ছেন আর বেশ মনোযোগ সহকারে কাজ করছেন। সুতরাং বুঝতে পারছেন যেটা জীবিকা সেটাই ঠিকমতো না করলে সমস্যার সৃষ্টি হয়, সেই জন্যই সেই কার্যেই নিয়োজিত। আমার ভিডিওর দিকে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। এতটা জাল বোনা মুখের কথা না, কত কষ্টসাধ্য পরিশ্রমের মধ্যে দিয়ে তারা জীবন যাপন করেন, কিন্তু ন্যূনতম সুখটা যদি আসে সত্যি তখন ভালো লাগে। চলুন এবার দেখি। হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। এই বড় বড় মাছগুলো শুকিয়ে গেছে, এগুলো বস্তাবন্দি করা হচ্ছে। এরা কিভাবে মাছগুলো নিয়ে ঘাটাঘাটি করছে। আমরা এই মাছগুলো যখন কিনি শুটকি মাছ হিসেবে, যা গন্ধ, কত রকম প্রসেস করে তবে কিন্তু রান্না
হয়, তারপরেই পাতে তুললে সুখাদ্যে পরিণত হয়। এইভাবে মাছগুলো যেহেতু শুকায়, বাড়িতে এনে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেই খাওয়া উচিত। আমরা তো প্যাকেটজাতভাবে খাই, তখন ভাবি না এত নোংরার মাধ্যমে শুকিয়ে আসে। এই চিংড়ি মাছগুলো দেখছেন, চলুন কি দাম ওদের কাছেই শুনুন। মাছগুলোর দাম বলছে 800 টাকা। সুতরাং আমরা কিন্তু এখানে এই তুলনায় অনেক কমেই পাই। এখানে মাছ কিছু সার্টিন মাছ সম্ভবত দেখুন বরফ দিয়ে রাখা হচ্ছে। যাই হোক বন্ধুরা, সীমাচলম টেম্পলের গল্পটা সম্পূর্ণ হলো না। পরবর্তী পর্যায়ে আমি সেই গল্পটা নিয়ে আসার চেষ্টা করব। আমাদের ফিশিং হারবার ঘোরাটা কমপ্লিট। এখন আমরা ফিরে যাব আমাদের হোটেলে। প্রচুর ঘোরা হয়েছে, এটা মাছের বাজার। চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও সংক্রান্ত তথ্যগুলো আপনাদের যদি ঘোরার কাজে সাহায্য করে তাহলে ভালো লাগবে, করে চলে যাবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। পুঙ্খানুপুঙ্খ বর্ণনার মাধ্যমে সত্য যা দেখেছি জানিয়েছি। আমার দিদি আর দাদা ভাই, ছোট ছোট ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখেন, তাদের অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আগাম ভাইজাগ ভ্রমণের 3য় পর্বে ভাইজাগ জু, কৈলাসগিরি টেম্পল ইত্যাদি আরও নানা তথ্য নিয়ে হাজির হচ্ছি। সঙ্গে থাকার অনুরোধ রইল।